ইনুসের বিদায় ঘণ্টা বেজে গেছে। ইনুসের যাওয়ার সময় হয়ে গেছে। এমন একটা অবস্থা হয়েছে যে ছেড়ে দে মা কেন্দ্রে বাঁচি। বক্তব্য দ্বারা স্পষ্টতই বোঝা যাচ্ছে যে তিনি হতাশ। তিনি আশা ছেড়ে দিয়েছেন এবং তিনি ক্ষমতা ছাড়তে পারলে এখন বেঁচে যান। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের নিউজটি দেখছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আমি বেশি বাড়াবো না, চলে যাব নিউজ স্ক্রিনে। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অতি দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন। আর আমাদের ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তো বেশি কথা না বাড়িয়ে চলুন দেখা যাক আজকের খবরগুলো। আসসালামু আলাইকুম, সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ সালাউদ্দিন, পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন সবাইকে সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে ইনুসের বিদায় ঘণ্টা বেজে গেছে। ইনুসের যাওয়ার সময় হয়ে গেছে। এমন একটা অবস্থা হয়েছে যে ছেড়ে দে মা কেন্দ্রে বাঁচি। কিন্তু মিস্টার ইনুস সাহেব, আপনাকে একটা কথা বলি, আপনি হচ্ছেন একজন মূর্খ। কেন আপনাকে মূর্খ বললাম? অনেকে আবার প্রশ্ন করবে যে এত বড় শিক্ষিত মানুষকে আপনি হচ্ছেন যেই পেশায় আসছেন সেই পেশায় আপনি হচ্ছেন একজন মূর্খ, পলিটিক্যাল মূর্খ। এটাকে বলে পলিটিক্যাল মূর্খ। আপনি পলিটিক্যাল মূর্খ এই কারণে যে আপনি এখন যেতে চাচ্ছেন, বিদায় নিতে চাচ্ছেন। আপনি কি এই কথা জানেন না যে রাজনীতি এমন একটা জিনিস, ক্ষমতা এমন একটা জিনিস, আসবেন রাজনীতিতে নিজের ইচ্ছায়, যেতে হবে অন্যের ইচ্ছায়। আপনি ইচ্ছা করলেই এখান থেকে নিজের ইচ্ছায় আর যেতে পারবেন না। একবার খাঁচায় আপনি ঢুকে গেছেন, এখন আপনি আপনার ইচ্ছায় যেতে পারবেন না। আপনাকে বিদায় দিবে এদেশের জনগণ। সেটা কিভাবে বিদায় দিবে সেটা দেশের জনগণ সিদ্ধান্ত নিবে। আপনাকে কি জোতার মালা পরিয়ে সারা বাংলাদেশ ঘুরিয়ে বিদায় দিবে, না গণপিটুনিতে আপনাকে নিঃশেষ করে দিয়ে বিদায় দেওয়া হবে? কিভাবে বিদায় দেওয়া হবে এদেশের জনগণ এখন সিদ্ধান্ত নিবে। আপনি ভুল করেছেন। আপনি একজন মূর্খ মানুষ, পলিটিক্যাল মূর্খ মানুষ। আপনি কেন আসলেন এই জায়গার মধ্যে? এসে কেন আপনি দেশটাকে ধ্বংস করলেন? এই জন্য দেশটাকে যেহেতু ধ্বংস করেছেন, আপনাকে এর শাস্তি আপনাকে পেতেই হবে। কোনো ক্ষমা নেই মুরব্বী। নো ওয়ে, দ্যার ইজ নো ওয়ে ইউ ক্যান লিভ দিস কান্ট্রি। আপনাকে ইউ মাস্ট বি পানিশড। আপনাকে পানিশমেন্ট পেতেই হবে। গতকালকে আপনি সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে আপনি এবং আপনার এই যে কতিপয় কিশোর গ্যাংদের যাদের উপদেষ্টা বানিয়েছেন, তারা খালেদা জিয়ার সাথে, বেগম খালেদা জিয়ার সাথে যেভাবে খালেদা জিয়াকে মনে হচ্ছে যে খালেদা জিয়ার আপনার কোন ইউনিটের যুবদলের সভাপতি, সাধারণ সম্পাদক হিসেবে যেরকম আচরণ করে আপনারা এর চেয়ে বেশি আচরণ করেছেন। তার মানে হচ্ছে আপনারা বিদায় নিতে চান। আপনাদের লম্প জম্প সবকিছু শেষ হয়ে গেছে। এখন হচ্ছে আপনার হিসাবের পালা। এখন আপনি চাইলেই আপনি আর বিদায় নিতে পারবেন না। এখন আপনাকে বিদায় দিব আমরা, এদেশের জনগণ আপনাকে বিদায় দিব। আপনার বিচার করে তারপরে আপনাকে বিদায় দিব। আপনি চাইলেই এদেশে, আপনি কি মনে করছেন কি আপনি নির্বাচন করবেন, নির্বাচন করে বিএনপির কাছে ক্ষমতা হস্তান্তর করে আপনি চলে যাবেন সেফ এক্সিট নিয়ে? নো 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 নো, দ্যার ইজ নো ওয়ে ব্রাদার। ইট ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট। এভাবে কাজ করে না। আপনার অধীনে বাংলাদেশের মাটিতে কোনো নির্বাচন হবে না। বাংলাদেশ আওয়ামী লীগ আপনার অধীনে কোনো নির্বাচনে যাবে না। আপনার অধীনে কিসে নির্বাচন? আপনি এদেশের স্বৈর শাসক, আপনি এদেশের দখলদার, আপনি এদেশের শান্তি বিনষ্ট করি, আপনি এদেশের গণতন্ত্র হত্যাকারী, আপনি মানুষ হত্যাকারী, আপনি পুলিশ হত্যাকারী, আপনি গণহত্যাকারী, ছাত্র হত্যাকারী। আপনার অধীনে কিসে নির্বাচন? আপনার অধীনে কোনো নির্বাচন হবে না। আপনাকে আমি কেন পলিটিক্যাল মূর্খ বললাম? আপনি এটা রিসার্চ করেন পরে। এখন তো লম্পজম্প করছেন, এখন বুঝবেন না। আপনি আমার পলিটিক্যালি আমার ছাত্র তো আপনি কখনই হতে পারবেন না। আপনি আমার ছোট ভাই ছাত্রলীগের যে সেক্রেটারি নাজমুল, অথবা সোহাগ, জাকির, রাব্বানি, অথবা সর্বশেষ যে সাদ্দাম ইরান, তাদের ছাত্র আপনি হওয়ার যোগ্যতা রাখেন না। পলিটিক্যালি বলছি, পলিটিক্যালি।
This is a long way to go. You need a lot of experience, brother. So আপনি না জেনে শুনে বিষ পান করেছেন, এখন আপনাকে যন্ত্রণা সহ্য করতে হবে। আপনার অধীনে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। আপনি যেতে চাইলেও আপনাকে বিচার না করে বাংলাদেশ থেকে দেওয়া হবে না। প্রথম আপনার বিচার করা হবে আপনি কতজন এই ক্ষমতায় আসার জন্য হিলারি ক্লিন্টন ফাউন্ডেশনের টাকা দিয়ে মার্কিন অ্যাডমিনিস্ট্রেশনকে ম্যানেজ করে, বাংলাদেশের সেনাবাহিনীকে ম্যানেজ করে সরকার উৎখাত করার জন্য আপনি বাংলাদেশে কতজন ছাত্র হত্যা করেছেন, প্রথম আপনার এটা বিচার হবে। কতজন ছাত্র হত্যা করেছেন এটা জনসম্মুখে প্রকাশ করতে হবে। 7.62 রাইফেল কোথা থেকে আসলো এটা জনসম্মুখে প্রকাশ করতে হবে। এগুলোর বিচার আগে আপনাকে করতে হবে। মুগ্ধ স্নিগ্ধ এরা কি দুইজনে একই ব্যক্তি? কোন কাল্পনিক কোন চরিত্র আবিষ্কার করা হয়েছে? না, এরা আসলে দুই ভাই, মুগ্ধ স্নিগ্ধ দুইজন। না মুগ্ধ স্নিগ্ধ, স্নিগ্ধ মুগ্ধ। এই ড্রামা, এই নাটক বাংলাদেশের জনগণের সামনে উপস্থাপন করতে হবে। কতজন পুলিশকে হত্যা করেছেন বাংলাদেশের মাটিতে? আপনি এই আন্দোলনের নামে বাংলাদেশে যেই পরিমাণ পুলিশ হত্যা করেছেন, বাংলাদেশের ইতিহাসে, দক্ষিণ এশিয়ার ইতিহাসে এবং বিশ্বের ইতিহাসে এরকম ধরনের কোনো ঘটনা হয় যে এত পুলিশ কোনোদিন হত্যা করা হয় নাই। আপনি ক্ষমতার লোভে, ক্ষমতার মসনদে বসার জন্য, আপনি সামাজিক ব্যবসা করার জন্য, সুদের ব্যবসা করার জন্য, বাংলাদেশ থেকে টাকা পাচার করার জন্য, আপনার গ্রামীণ ব্যাংকে আপনি সুদ মওকুফ করার জন্য আপনি ক্ষমতার মসনদে আহরণ করেছেন। এদেশের পুলিশকে, শান্তিপ্রিয় পুলিশ বাহিনীকে, যারা জনগণের সেবায় সবসময় কাজ করে, তাদেরকে আপনি হত্যা করেছেন। এই হত্যার বিচার হবে, তারপরে আপনার সেফ এক্সিট বলেন আর যে এক্সিটই বলেন হবে। হ্যাঁ রাগি মুরব্বী, নো ওয়ে, নো ওয়ে, ওয়েট। আপনি মৃতদের কতজন ব্যক্তি মারা গিয়েছে তার সঠিক তালিকা প্রকাশ করতে হবে। আপনার মৃতরা, এই যে মৃত নাটক সাজিয়েছেন, আবার অনেক মৃতরা ফিরে আসছে, এটা পৃথিবীতে বিরল একটি ইতিহাস। মৃতরা ফিরে আসে, মৃতরা ফিরে আসছে। এইসব নাটক বাংলাদেশের জনগণের সামনে এখন প্রকাশ হয়ে গেছে। দেশের কত কোটি টাকা আপনি ধ্বংস করেছেন, কত কোটি, কত লক্ষ কোটি টাকা আপনি দেশের ধ্বংস করেছেন। প্রাণ আরএফএল কোম্পানি জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, গাজীর ফ্যাক্টরি জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, এরকম অসংখ্য শিল্প কারখানা আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। শাহিন চাকলাদারের 5 তারকা হোটেল জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশের গার্মেন্ট শিল্পগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে। কোন এজেন্ডা বাস্তবায়ন করে বাংলাদেশের গার্মেন্ট শিল্প ধ্বংস করার জন্য আপনি এই এজেন্ডা নিয়ে বাংলাদেশে আসছেন, সেটা এদেশের জনগণ জানতে চায়। আর সেই জন্য এদেশের জনগণ আপনার বিচার চায়। এদেশের জনগণ বুঝে গেছে 3 মাস একটা দেশ চালাতে পারেন নাই। 3 মাসের মধ্যে আপনি ব্যর্থ হয়েছেন, একটা দেশ চালাতে পারেন নাই। কারণ আপনি দেশ চালাতে আসেন নাই, আপনি দেশের টাকা লুট করতে এসেছেন। দেশের টাকা লুট করে আপনার বিশ্বের মধ্যে সামাজিক ব্যবসা করার জন্য এসেছেন। এদেশের মানুষের কাছে যেটি পরিষ্কার হয়ে গেছে, আপনি একজন রিক্সা চালককে আপনি সেনাবাহিনী দিয়ে পিটাচ্ছেন। আপনি বাংলাদেশের গর্বিত সেনাবাহিনীকে ব্যবহার করছেন, বিশ্বের দরবারে গর্বিত সেনাবাহিনীকে বিতর্কিত করছেন। তাদেরকে জাতিসংঘ শান্তি রক্ষা মিশনের জন্য আর ভবিষ্যতে না নেওয়া হয় সেই ব্যবস্থা করছেন। আপনার এর জন্য বিচারের মুখোমুখি হতে, বিচার আপনার বিচারে দেশের জনগণ করবে ইনশাল্লাহ। আওয়ামী লীগের কত হাজার আওয়ামী লীগের নেতাকর্মী হত্যা করেছেন সারা বাংলাদেশে, কত হাজার মামলা দিয়েছেন, কত আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে নির্যাতন করছেন। এর জবাব আপনাকে দিতে হবে। তারপরে আপনি বাংলাদেশ থেকে সেফ এক্সিট পাবেন কি না পাবেন সেটা দেশের জনগণ বিচার করবে। আমি আবার বলছি, দেশের জনগণ বিচার করবে। মুরব্বী এত সহজ নো, এত সহজ নয়। আসছেন নিজের ইচ্ছায়, যাবেন আমাদের ইচ্ছায়, যেতে হবে আমাদের ইচ্ছায়। রং দেখছেন, রঙের কৌটা দেখেন নাই, ডিব্বা দেখেন নাই, দেখাবো। কত টাকা আপনি পাচার করেছেন এই বাংলাদেশ থেকে বিদেশে সামাজিক ব্যবসা করার জন্য? কত টাকা আপনি পাচার করেছেন? এই টাকার হিসাব আপনি জনগণের কাছে দিতে হবে, এই দেশবাসীর কাছে দিতে হবে যে আপনি এই দেশ থেকে কত টাকা পাচার করেছেন। আপনি সেফ এক্সিট চান, নির্বাচন করে বিএনপির কাছে ক্ষমতা দিয়ে আপনি পালাতে চান? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাবরকাতুহ। সম্মানিত দর্শক, অতি সম্প্রতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস একটি সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশে বসে বণিক বার্তার সঙ্গে। এটি এক্সক্লুসিভ, মানে একান্ত সাক্ষাৎকার, এবং সেই সাক্ষাৎকারে তিনি কতগুলো কথা খোলামেলা বলেছেন এবং তার কথাগুলো ছিল অনেকটা সাবলীল, নির্ভীক এবং
সেই কথার মধ্যে কোনো জড়তা ছিল না এবং কৌশলও তিনি অবলম্বন করেননি। এবং তার সেই বক্তব্য দ্বারা স্পষ্টতই বোঝা যাচ্ছে যে তিনি হতাশ। ২ নম্বর হলো তিনি আশা ছেড়ে দিয়েছেন এবং তিনি ক্ষমতা ছাড়তে পারলে এখন বেঁচে যান, এই অবস্থা। তো এই বিষয় নিয়ে কথা বলব, তার আগে তার আরও কিছু সাম্প্রতিক কর্মকাণ্ড বলে নেই। সেটি হলো তিনি যখন প্রথম ক্ষমতায় এলেন, তখন তার মধ্যে একটা এয়ারপোর্টে যখন এলেন, তার মধ্যে তখন একটা নেতৃত্বের যাকে বলা হয় অ্যারিস্টোক্রেসি, আভিজাত্য এবং দৃঢ়তা, এটা ছিল। এর কারণ হলো তিনি এয়ারপোর্টে নেমেই বলেছেন যে, "আমাকে ডেকে এনেছেন। ইউ হ্যাভ ইনভাইটেড মি। আমি আসিনি। তো যেহেতু আমি এসেছি, আমার কথা মতো চলতে হবে, আমার কথা শুনতে হবে।" এবং এটা নেতার কথা। এর কারণ হলো জাতির জীবনে দুটো সময় আসে। যখন শান্তিপূর্ণ অবস্থান থাকে, তখন গণতান্ত্রিকভাবে সবার কথা শুনতে হয়। আর অশান্তির সময় নেতার কথা শুনতে হয়। এটা আমার কথা নয়, এটা মাওলানা আবুল কালাম আজাদ তার ইন্ডিয়া উইন্স ফ্রিডম, এবং আপনারা জানেন যে পাক ভারত উপমহাদেশে ব্রিটিশ বিরোধী আন্দোলনে যে কয়জন লোক কিংবদন্তি, তার মধ্যে এমনকি মহাত্মা গান্ধীর চাইতেও যাকে সম্মান করা হয়, মর্যাদা দেওয়া হয় এবং যার জীবনে কোনো বিতর্ক নেই। মহাত্মা গান্ধীর জীবনে অনেক বিতর্ক আছে। তারপরে বল্লভভাই প্যাটেলের জীবনে অনেক বিতর্ক রয়েছে। জওহরলাল নেহেরুর জীবনে অনেক বিতর্ক রয়েছে। সেটা নারী কেলেঙ্কারি বলেন, মদ বলেন, দলকে বিভিন্ন খাতে পরিচালনা করা, ব্রিটিশদের সঙ্গে তলে তলে সম্পর্ক রাখা, নানা রকম বেইমানি মুনাফিকির কথা অনেক জাতীয় নেতার জীবনে আছে। কিন্তু একজন মানুষ যিনি সর্বজন শ্রদ্ধেয় ছিলেন, সেটা ছিলেন মাওলানা আবুল কালাম আজাদ। এবং মাওলানা আবুল কালাম আজাদ, তার যে সেক্রেটারি, তিনি ছিলেন হুমায়ুন কবির। এবং হুমায়ুন কবির আমাদের বাংলাদেশের সন্তান এবং ফরিদপুর জেলার সন্তান। এবং হুমায়ুন কবিরের ছোট ভাইয়ের নাম হলো আকবর কবির। আকবর কবিরের মেয়ের নাম সিগমা হুদা। সিগমা হুদার মেয়ের জামাইয়ের নাম হলো নাজমুল হুদা। এবং নাজমুল হুদা তথ্যমন্ত্রী ছিলেন এবং জিয়াউর রহমানের প্রথম ক্যাবিনেটে আকবর কবির, মানে হুমায়ুন কবিরের ছোট ভাই, তিনি তথ্যমন্ত্রী ছিলেন এবং তিনি পাকিস্তান সিভিল সার্ভিসে সদস্য ছিলেন। এবং জিয়াউর রহমান সাহেব যখন পাকিস্তান মিলিটারি একাডেমিতে তিনি যখন চান্স পেলেন, সেই সময়টাতে তিনি পাকিস্তান কেন্দ্রীয় সরকারের জয়েন্ট সেক্রেটারি রূপে সেখানে কর্মরত ছিলেন এবং জিয়াউর রহমানের ফাইলে একজন গেজেটেড অফিসারের যে রিকমেন্ডেশন লাগে, এটি আকবর কবির সাহেব করেছিলেন। তো বোঝার চেষ্টা করেন যে আমাদের এই বাংলাদেশ কিন্তু বহু বিখ্যাত মানুষের যাকে বলা হয় অধিক্ষেত্র। তো সেই হুমায়ুন কবির সাহেব, তিনি প্রথমে মাওলানা আবুল কালাম আজাদ সাহেবের রাজনৈতিক সচিব ছিলেন এবং স্বাধীন ভারতে যখন তিনি যাকে বলা হয় প্রথম শিক্ষামন্ত্রী হলেন, অবিভক্ত মানে সেই ভারতের, স্বাধীন ভারতের মাওলানা আবুল কালাম আজাদ, তখন তার সচিব মানে সেক্রেটারি, এই যে আমাদের দেশের শিক্ষা সচিব ছিলেন কে? হুমায়ুন কবির সাহেব। এবং হুমায়ুন কবির সাহেবের যে পরবর্তীতে তিনি আবার নিজেই শিক্ষামন্ত্রী হয়েছিলেন, সচিব থেকে পরে শিক্ষামন্ত্রী হয়েছিলেন। এমন হুমায়ুন কবির সাহেবের ছেলে আলতামাশ কবির, তিনি ভারতের চিফ জাস্টিস হয়েছিলেন, কেন্দ্রীয় সরকারের একদম সেন্ট্রাল সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস হয়েছিলেন আলতামাশ কবির। দর্শক, ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর আপনি কোন জেলা থেকে আমাদের নিউজটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমাদের নিউজ নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।